ফিক্সিং নিয়ে এখনো সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল ঠিক আগ মুহূর্তে এখনো গেল আসরের কোনো সুরাহা ঠিক মতো করতে পারেনি বিসিবি। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। সঞ্জয় সাপিয়াল, আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিসিবি এখনো ফিক্সিং নিয়েই তারা পড়ে আছে। সামনে কয়েকদিন পরে আমাদের বিপিএল হবে। কথা হচ্ছে যে অ্যালেক্স মার্শাল, ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান, তিনি বলছেন তার সাকসেস রেট শতভাগ, অর্থাৎ নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন। কথা হলো কোনো চাপ কি তিনি ফেস করছেন কিনা, এবং বিসিবি যখন আসলে এক মাস পরে বা কয়েক মাস পরে যখন অ্যালেক্স মার্শাল প্রতিবেদনটা দেবেন, তখন সেই প্রতিবেদন বাস্তবায়ন করার বা প্রকাশ করার মতন গার্ডস রাখতে পারবে কিনা। না, সেটা আমি ভাবছিলাম যে এই ভদ্রলোক ব্রিটিশ পুলিশের মনে হয় কর্মকর্তা ছিলেন এবং আইসিসিরও কর্মকর্তা ছিলেন। আমরা কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি, বাট ঢাকায় বাংলাদেশে এসে তিনি যেন ক্যামেরা প্রীতি হয়ে গেছে। হ্যাঁ, তিনি তার তদন্তের কথা, তার ইয়ের কথা বারে বারে বলছে। আপনি কোথায় দেখেছেন এরকম একটি তদন্ত চলছে, তার মাঝখানে কোনো কেউ এসে মিডিয়ার সামনে এরকম এভাবে কথা বলছে? আমার মনে হয় তারা এই জিনিসটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে, এবং যেটা হচ্ছে যে এটা আসলে যারা খেলার প্রতি ক্রিকেটের যে স্পিরিট এবং ক্রিকেটের যে সৌন্দর্যতা, সেটা আমার মনে হয় যে কোনো কারণে আর মাত্র কয়েকদিন আছে বিপিএল এর, তার আগে আপনি এইভাবে আবার ফিক্সিং নিয়ে একটা প্রেস কনফারেন্স করে, এটা আমার মনে হয় যে তার ক্রিকেটের সৌন্দর্যটা আপনি নষ্ট করছেন, এবং একটা চাপ আপনি ক্রিকেটারদের উপরে, পুরো ফ্রাঞ্চাইজির উপরে, সবার উপরে আপনি একটা চাপ, অলিখিত চাপ দিচ্ছেন। আপনি নিজেই বলছেন যে তদন্ত করে এইটা জানা গেছে তারা ফোন ইউজ করেছিল, হ্যান করেছিল, ত্যান করেছিল, অনেক কিছু করেছিল, এবং এটা করা যাবে না। এটা তো নিয়মেই আছে, এটা করা যাবে না। পিএমও জোন, যেটা প্লেয়ার্স এবং অফিসিয়াল যে জোনসটা, সেটা কিন্তু আপনার এমনিতেই ইয়ে থাকে যে ওখানে কেউ মোবাইল ফোন ইউজ করতে পারবে না। আপনি এটা হয়েছিল, এটা আপনি এখন কেন বলছেন? আপনি খেলার আর কয়েকদিন আছে, এটা আপনার নিজেদের ভিতর থাকবে, এটা কেন সবার সামনে বলতে হবে? আমার মনে হয় যে তার একটা ক্যামেরা প্রীতি তিনি পেয়ে বসেছেন বাংলাদেশে এসে অ্যালেক্স মার্শালের। কথা হচ্ছে তিনি এসে বলছেন যে দুর্নীতির প্রমাণ মিলেছে। বিসিবি আইনজীবী মাহিম এম রহমান তিনিও বলছিলেন যে অনেক প্রমাণ মিলেছে। কথা হচ্ছে সেই প্রমাণগুলো তাহলে কেন সামনে আনা হচ্ছে না? আমি ক্যামেরার সামনে এসে অর্ধেক কথা কেন বলে যাচ্ছি বারবার? সেটাই, তিনি বলেছেন প্রমাণ মিলেছে, আবার বলছেন যে তদন্ত চলছে, এখনো পুরোপুরি হয়নি, তদন্ত হলে পরে এটা বোঝা যাবে। সব কথাতেই কিন্তু তাদের ভিতর যেটা হচ্ছে যে তারা আধা আধা কোনো কিছু করছে। আপনি দেখেন যে বিপিএল এর যে নাম কটে এসেছে, যে অভিযুক্ত যাদের নাম এসেছে, এটা কিন্তু বিসিবি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। তারা যে প্রথম লিস্টটা দিয়েছিল ড্রাফটে, সেখানে যদি এই ক্রিকেটারদের নাম না থাকতো, তাহলে কিন্তু আর কেউ সন্দেহ করতো না, কিংবা ওইভাবে আসতো না। তারা প্রথমে ওই নামগুলো রাখলেন, তারপর আবার বাদ দিলেন, তাহলে দুয়ে দুয়ে তো আপনি চার মিলেই যায়, সবাই তো এটা ধরেই নিয়েছে। একটা কথা বারবার আসে, আমরা দেখেছি বিসিবি অনেক সময় নানা ইস্যুতে তারা তদন্ত করে, বাট সেই প্রতিবেদনগুলো আলোর মুখ দেখে না, প্রকাশ করা হয় না। অনেক সময় দেখা যায় যে পার্সোনাল চেষ্টার মাধ্যমে সেই প্রতিবেদনগুলো আমরা নিয়ে থাকি। কথা হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পেলাম যে প্রথমে তাদেরকে ড্রাফট থেকে বাদ দিয়ে দেওয়া হলো 9 জন ক্রিকেটারকে, আবার এখন সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে অনেক প্রমাণই মিলেছে। কথা হচ্ছে এটা কি কোনো ধরনের সাইলেন্ট মেসেজ কিনা ওই ক্রিকেটারদের প্রতি, যে তোমরা সতর্ক থাকো বা কোনো কিছু প্রকাশ করো না, সামথিং লাইক দ্যাট, যে কোনো ধরনের তারা কি কোনো মেসেজ দিতে চাচ্ছে কিনা? একদম, আপনি এটা আসলে পয়েন্টটা দারুণ পয়েন্ট রেজ করেছেন। সেটা হলো যে তাদেরকেই মেসেজ দেওয়া, যে তোমরা যে এরকম ভাবে, বিশেষ করে বিজয়ের কথা যদি আমি বলি, এনামুল হক বিজয়, তিনি কিন্তু কাগজ নিয়ে ঘোরাঘুরি করছেন, কোর্টের বারান্দায় যাচ্ছেন, তাকে বুঝিয়ে দেওয়া, একটা মেসেজ হয়তো দেওয়া, যে তুমি যেটা করছো তোমার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, তুমি যদি এরপরে করো আমরা কিন্তু ফাঁস করে দেবো, এমন একটা মেসেজ হতে পারে। এটা আসলে আমরা যেটা গেস করতেছি বাইরে থেকে, এটা হতে পারে। কারণ তাছাড়া হঠাৎ করে এরকমভাবে একটা প্রেস কনফারেন্স করে সবাইকে বলে দেওয়া, এটা আমার মনে হয় যে তিনি নিজেই বলছেন যে কিভাবে কি হলে কি হয় আমার কিন্তু জানা আছে। তিনি বলছেন যে ব্যাটের গ্রিপ যদি কখনো চেঞ্জ করে গোলাপি করো, আমি বুঝে যাব যে এটা হচ্ছে ফিক্সিং এর একটা আলামত। তিনি অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি আরেকটা অভিজ্ঞতার কথা বলেছেন, আসলে এটা আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট। সেটা হলো যে তিনি বলেছেন যে মাঠের বাইরে থেকে অনেক সময় ফ্রাঞ্চাইজি মালিক যদি অসৎ থাকে, তাহলে কিন্তু এই দুর্নীতির সুযোগটা বেশি হয়ে যায়। আমরা তো দেখতে পাচ্ছি এবার নিয়ে অনেক সমস্যাই সামনের দিকে আসছে। আমরা যদি লেটেস্ট আপডেট দেখি, যে কালকে নোয়াখালী এক্সপ্রেস একটা প্রেস কনফারেন্স হলো, সেখানে একজন অভিনেতাকে ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তবে শোয়ের আগে আপনি একটা কথা বলছিলেন যে একটা অনভিপ্রেত একটা মন্তব্য এসেছে বজলুর রহমান রতনের কাছ থেকে, ফ্র্যাঞ্চাইজি ওনার, যে তিনি জাকিরকে পছন্দ করেন না ক্যাপ্টেন হিসেবে। এটা কি সম্ভব? একজন ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরু হবার আগে কি বলতে পারেন যে তাকে কার পছন্দ না? আমার আসলে এটা খুবই অবাক লেগেছে এবং আমি ব্যথিত হয়েছি। তার মধ্যে একজন ফ্রাঞ্চাইজি মালিক তার ক্রিকেটার, তার দলের ক্রিকেটারকে বলেছে তাকে আমার ক্যাপ্টেন হিসেবে পছন্দ না।
মানে এটা কিভাবে বলতে পারে একটা সবার সামনে? আপনি নিলাম থেকে একটা ক্রিকেটারকে কিনতে পারেন, তার মানে এই না আপনি তাকে সমস্তভাবে কিনে নিয়েছেন, তাকে অসম্মান করার অধিকার আপনি নিয়ে নিয়েছেন। এটা তারাই আপনার এমপ্লয়, আপনি যা মনে হয় তাই বলবেন, এটা কখনোই হতে পারে না। আমার মনে হয় যে বিসিবির এখান থেকে একটা তার কাছ থেকে শোকজ নোটিশ দেওয়া উচিত যে আপনি এই কথা কেন বলেছেন, আপনি কি এটা বলতে পারেন? একজন ক্রিকেটার, সে একজন ন্যাশনাল ক্রিকেটার, জাতীয় দলে খেলছেন, আপনি ন্যাশনাল ক্রিকেটার না হলে আপনি যে কোনো ক্রিকেটারে হতে পারে, আপনি কি তাকে বলতে পারেন আমি পছন্দ করি না সবার সামনে? এটা আপনি আড্ডাতে বলতে পারেন, আপনার টিম ম্যানেজমেন্ট। ইভেন তিনি যেটা করেছেন কালকে প্রেস কনফারেন্সে, তার দলের কোচ খালেদ মাহমুদ সুজন, তার নাম বলতে পারছিলেন না, তিনি সুমন সুমন বলছিলেন। মানে তার প্রপার স্টাডি নেই, একটা লোক এসে বসে গেল। আমার মনে হয় যে এদেরও গ্রুমিং করার দরকার আছে। কথা হচ্ছে জাকেরকে যদি তার ক্যাপ্টেন হিসেবে পছন্দ না হয়ে থাকে, সামনের দিন তো এমনও আসতে পারে যে বলবে যে তাকে আমার দলে রাখার মতন তাকে আমার যোগ্য মনে হচ্ছে না। সো এই যে মন্তব্যগুলো আসছে, তাহলে জাকেরকে কেন নেয়া? আমরা তো দেখতে পেয়েছি জাকের এবং মাহিদুল অঙ্কনকে শেষ মুহূর্তে মানে বাধ্য হয়ে নিতে হয়েছে নোয়াখালীকে, তারা কোনো বিডই করেনি বি ক্যাটাগরির যখন নিলাম চলছিল। যদি পছন্দই না হয়ে থাকে তাহলে সেই ক্রিকেটারকে কেন আমরা নিলাম, নোয়াখালী কেন নিল, বা অন্য কোনো প্লেয়ারের জন্য তারা কেন বিড করেনি? আসলে এখানে একটা আইনের মার পেঁচে তারা পড়ে গিয়েছে। তারা কেন নিল? তারা কিন্তু নিতে চায়নি। তাদের মানে নিয়ম, তারা ডাকেনি বি ক্যাটাগরি থেকে কাউকে, দুজনকে ডাকেনি। তখন বলা হয়েছে যে না, দুজনকে নিতেই হবে। তখন কিন্তু তাদের মানে তাদের আসলে জাকেরকে তারা নিয়েছে ধরিয়ে দেওয়ার মতন, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, বোঝাই যায় তো তারা এটা নিয়ে সন্তুষ্ট ছিল না। কিন্তু এখন যেহেতু টিমটা হয়ে গেছে এবং এখানে আপনি এটা বলতে পারেন না। এবং আপনি আরেকটি যেটা বলছিলেন, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে একজন অভিনেতাকে। আমার মনে হয় যে ক্রিকেটে এবং ক্রিকেটের বিনোদনটাই আসল শুদ্ধ বিনোদন। এখানে আপনার অভিনেতা, গায়ক, গায়িকা এরকম বাড়তি সসের কোনো প্রয়োজন নেই। ক্রিকেট এমনিতেই টেস্টি, এখানে বাড়তি সসের কোনো প্রয়োজন। আপনি যে অভিনেতার কথা বলছেন, আমি কোনো সম্মান রেখেই বলছি, এবং অতীতে দেখা গেছে যে এই ধরনের অভিনেতা কিংবা গায়ক গায়িকা থাকলে পরে ওই ফ্রাঞ্চাইজিতে অনেক সময় রাতে পার্টি হয়। এবং একটা ফ্রাঞ্চাইজি আমি জানি অতীতে যেটা হয়েছে বিপিএলে, তারা খুব বিরক্ত হয়ে গেছিল, একদিন পর পরই পার্টি থাকতো সন্ধ্যার পরে, কারণ অভিনেতাদের সাথে তাদের মিট করতে হইতো, বিভিন্ন লোকজন আসতো। এবং এমনও হয়েছে যে কোনো ওনারের নাতির জন্মদিনে তাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। সো এইসব ব্যাপারটা আমার মনে হয় যে ক্রিকেটের বিশুদ্ধ বিনোদন শুধুমাত্রই ক্রিকেটে। আবারও মেসি ক্রেজে মারতে যাচ্ছে গোটা উপমহাদেশ। আমরা দেখতে যাব যে 13 ডিসেম্বর মানে আগামীকাল মেসি আসবেন কলকাতায়, 4টা শহরে ভারতে 3 দিন ব্যাপী তার ট্যুর হবে। থাকবেন তার সাথে রড্রিগো ডি পল, থাকবেন লুইস সুয়ারেজ। আমরা দেখবো আসলে কেমন আসলে উৎসব কাজ করছে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। সঞ্জয় সাপিয়াল, আমরা দেখতে পাচ্ছিলাম যে লিওনেল মেসি আসতে যাচ্ছেন ভারতে। কথা হচ্ছে যে মেসি তো এর আগেও বাংলাদেশে এসেছেন, এখন ভারতে আবার আসছেন, তিনিও ভারতে যদি আগেও এসেছেন। এই যে মেসির আগমনকে কেন্দ্র করে যে ধরনের একটা ভাইব ক্রিয়েট হয়, সেই ভাইবটা ওই মানে সমসাময়িক সময়ের জন্য, লং টার্ম এটার কোনো ইম্প্যাক্ট কি পড়ে? না, আপনি যেটা বললেন, আমরা যেটা সজীবের রিপোর্টটা দেখলাম, কলকাতা কিন্তু বরাবরই ফুটবল নিয়ে কিন্তু কলকাতার উন্মাদনাটা খুব বেশি। এবং আপনি ক্রিকেট, আমরা জানি যে ভারতে ক্রিকেটটা খুব জনপ্রিয়, বাট কলকাতাতে কিন্তু আপনার ফুটবলটা উন্মাদনাটা বেশি। এবং অতীতেও কিন্তু তারা মাদার তেরেসা মিশনারিতে এসেছিলেন, ম্যারাডোনা, সব মিলিয়ে কলকাতা নিয়ে একটা লাতিনদের একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু মেসির এই আগমন, আমার মনে হয় যে তারা তো সবসময় একটা ফ্লুক ভাসতে ভালোবাসে আর কি। আজকে যেমন আপনি 10 লাখ টাকা দিয়ে শুনলাম যে হায়দ্রাবাদে একটা মেসির সঙ্গে ছবি তোলা যাবে। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশে তিনি এর আগের বার যেতে এসছিলেন এবং দেখেছিলাম, তাতে প্রচণ্ড কমার্শিয়াল ব্যাপার থাকে। এবং ভারতের যে এজেন্ট তাকে আনছে, এবং তিনি কিন্তু বাংলাদেশে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আসছিলেন, এবং সেবার আমরা দেখেছি কাছ থেকে তিনি কতটা প্রফেশনাল। মানে টাকা ছাড়া একটা মিডিয়ার সঙ্গে কোনো সেশন ছিল না, এবং তিনি বারবার বলছিলেন যে টাকা দিলে পরে তারপরে হবে। মানে এই ব্যাপারটি এমন যে বিয়েবাড়ির বরযাত্রীর মতন, আপনার টাকা না দিলে দেখানো যাবে না। এবং মেসিকেও তিনি সেভাবেই মার্কেটিং করছেন ভারতে। আমার মনে হয় যে এবার অনেকে বলছে যে ঘরের পাশে মেসি এসে আমাদের এখানে কেন আসতে পারলো না। আমি বলে যে না, এসে ভালো হয়েছে, কারণ টাকা পয়সার ব্যাপার, আপনার এখানে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আসলে সম্মানটা আমাদেরই যেত। আমরা দেখতে পাচ্ছি যে মেসির বাংলাদেশে আনার একটা প্ল্যান ছিল, যিনি আয়োজক রয়েছেন শতদ্রু দত্তের, কথা হচ্ছে তিনি সেফটির কারণে নিয়ে আসতে পারেনি। তবে ইন ফিউচার বাংলাদেশ কি গ্লোবাল ফুটবল অ্যাট্রাকশনের একটা হাবে পরিণত হতে পারে কিনা? কারণ এই দেশে তো অনেক ক্রেজ, আমরা দেখতে পাই যে বিশ্বকাপের সময় আর্জেন্টিনা আমাদের ফুটবল ক্রেজকে কাভার করে, ব্রাজিল কাভার করে। সো এই বাংলাদেশকে একটা আলাদা হাবে পরিণত হতে পারে কিনা, বা ফুটবল মোটিভেশনের একটা জায়গা হতে পারে কিনা? ফিফা এই বিষয়টা তো নিশ্চয়ই নজর রাখে। হ্যাঁ, আর্জেন্টিনার সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলটাকে বেশ ভালোভাবে ফলো করে, এবং আমরাও তাদেরকে ফলো করি। একটা কিন্তু অলিখিত সম্পর্ক আমাদের ভিতর রয়েছে এবং আর্জেন্টিনা। তবে যেটা হয় যে
আমাদের যে ভালোবাসা এবং বন্ধনটা তারাও জানে আমরাও জানি, কিন্তু লাতিন বাংলা ফুটবলে আমরা যেটা দেখলাম মানে একটা আমার মনে হয় যে চূড়ান্তভাবে মানে এটা একটা মানে অপেশাদার একটা ব্যাপার হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনা আমার মনে হয় যে পরবর্তীতে মেসি আসুক কিংবা আর্জেন্টিনা আসুক কিংবা আমাদের যদি হাবও হয় একটা প্রফেশনাল জায়গার থেকে, ওইটা হওয়া উচিত। অ্যামেচার দিয়ে কিন্তু আসলে এই ধরনের কোনো টুর্নামেন্ট কিংবা আয়োজন করলে কিন্তু ওটা ঝুঁকি বেড়ে যায়, এটা থেকে আসলে সম্মান পাওয়ার থেকে সম্মান হারানোর ঝুঁকি থাকে মানে বেশি। টাউট বা সুবিধাভোগী যারা রয়েছেন তাদের হাতে যখন এইসব আয়োজনের ব্যবস্থাপনা চলে যায়, সেখানে যেটা বারবার বলছেন যে সম্মান হারানোর জায়গাটা থেকে থাকে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কাফুর বাংলাদেশে আসার কথা ছিল, লাতিন বাংলা ফুটবল তাকে নিয়ে আসার কথা ছিল, বাট তিনি আনতে পারলেন। নিশ্চয়ই একটা ব্যাড ইমেজ তো তৈরি হয়েছে নিশ্চয়ই তার কাছে। অবশ্যই। এবং যেটা হয় যে এর আগেও কিন্তু যে কাপু আসবে, কেনেজি আসবে, এরকম একটা বলে হাইপ তুলে পরে বলে যে কোনো কারণে আসতে পারছে না। এটা কিন্তু মিডিয়াগুলো এখন বুঝে গিয়েছে। এবং আর্জেন্টিনার যে দলটি এসেছে আমি দেখছিলাম গুগলে, তারা একটা মানে রোজারিওর একটা মহল্লার একটি অ্যামেচার ক্লাব, তাদেরকে নিয়ে আসা হয়েছে। অ্যাটলেটিকো শার্লন। হ্যাঁ, তাদেরকে নিয়ে আসা হয়েছে। সো এইভাবে আসলে অপেশাদার ভাবে এই ধরনের ইন ফিউচার তো এইসব জায়গাতে গভর্নমেন্টেরও অ্যাড হওয়ার প্রয়োজন, না হয়তো আমাদের দেশের যেহেতু ইমেজ জড়িত থাকে। অবশ্যই অবশ্যই। এবং আপনি যদি দেখেন এই দায়টা কিন্তু বাফুফে এড়াতে পারবে না। তারা কিন্তু ওই মাঠটি এবং তাদেরকে এনএসসি তাদেরকে মাঠটি দিয়েছে, বাফুফে তাদের সমর্থন দিয়েছে বলে কিন্তু মেইন মিডিয়াগুলো তাদেরকে কভার করেছে, এবং যেটা দেখা গেল যে একটা মানে অপদস্থ একটা ব্যাপার হয়ে গেল। অবশ্যই চেষ্টা থাকবে, আশাও থাকবে যে বাংলাদেশে মেসি আবার আসবেন, আমরা অবশ্যই তাকে আমাদের বাংলাদেশের মতন করে স্বাগত জানাবো হৃদয় দিয়ে। অবশ্যই অনেক ধন্যবাদ।